ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। শুরুতেই যে ঘটনাটি আমাদের সবচেয়ে বেশি নাড়া যায় তা হল ১৯৬৯ সালে ১৪ জুন গ্রেট স্মোকি মাউন্টেন্সে ঘটে যাওয়া একটি রোমহর্ষক অন্তর্ধানের গল্প। ডেনিস মার্টিনের হারিয়ে যাওয়ার সেই বিখ্যাত ঘটনাটা, তাই তো? হ্যাঁ, ডেনিস মার্টিন ৭ বছর বয়সে একটি ছোট্ট ছেলে, পরিবারের সাথে সেবারই প্রথম ক্যাম্পিংয়ে গিয়েছিল। জায়গাটার নাম ছিল স্পেন্সফিল্ড। চারদিকে একদম ঘন সবুজ জঙ্গল। আর সেদিন বিকেলে ডেনিসের পরনে ছিল একটি উজ্জ্বল লাল রঙের শার্ট। ঠিক বলেছেন, উজ্জ্বল লাল শার্ট, যা দূর থেকেও চোখে পড়ার কথা। তো পরিবারের বড়দের চমকে দেওয়ার জন্য বাচ্চারা মিলে লুকোচুরি খেলার পরিকল্পনা করে। ডেনিসকে বলা হয় একটু দূর দিয়ে ঘুরে ঝোপের আড়ালে লুকিয়ে পড়তে। তারপর মাত্র কয়েক মিনিট পার হয়, অন্য বাচ্চারা লাফিয়ে বেরিয়ে আসে, কিন্তু ডেনিস আর ফিরে আসেনি। বাবা ডাকলেন, চারদিকে খুঁজলেন, কিন্তু কোনো সাড়া নেই। একটি বাধ্য ছেলে যে ডাকলেই চলে আসে, সে যেন স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই ঘটনার পারিপার্শ্বিক কিছু তথ্য, যা পুরো কেসটাকে একটা সাধারণ হারিয়ে যাওয়ার ঘটনা থেকে পুরোপুরি আলাদা করে ফেলে। ওই চিৎকার শোনার ব্যাপারটা। হ্যাঁ, ডেনিস যেখানে হারিয়ে যায় ঠিক সেখান থেকে প্রায় ৭ মাইল দূরে হ্যারল্ড কি নামের এক ব্যক্তি পাহাড়ি জঙ্গলের ধারে তার পরিবারের সাথে পিকনিক করছিলেন। এটা ডেনিস নিখোঁজ হওয়ার ঘণ্টা দুয়েক পরের ঘটনা। আচ্ছা। হ্যারল্ড হঠাৎ জঙ্গল থেকে একটি ভয়ঙ্কর অমানবিক চিৎকার শুনতে পান। তার বর্ণনা অনুযায়ী চিৎকারটি কোনো সাধারণ মানুষের বা পরিচিত পশুর ছিল না। ঘা শিউরে ওঠার মতো ব্যাপার। এরপরই তিনি দেখেন জঙ্গল থেকে অত্যন্ত অগোছালো বন্য চেহারার একজন মানুষ দৌড়ে পালাচ্ছে, আর তার কাঁধে কাপড়ের মতো কিছু একটা ঝোলানো ছিল। এই তথ্যটা শুনলেই তো শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। একটি ৭ বছরের বাচ্চা নিজে থেকে এত অল্প সময়ে ৭ মাইল দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে পারবে, এটা প্রায় অসম্ভব। একদমই অসম্ভব। তাহলে কি ওই বন্য চেহারার মানুষটি ডেনিসকে তুলে নিয়ে যাচ্ছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ার বিশৃঙ্খলা একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। আসলে ডেনিসকে খুঁজতে গিয়ে প্রায় ১৪০০ মানুষ মাঠে নেমেছিল। এমনকি ভিয়েতনাম ফেরত গ্রিন বেরেট আর এফবিআইও তো ছিল। ঠিক, এত বিপুল সংখ্যক মানুষের এলোমেলো উপস্থিতির কারণে জঙ্গলের ভেতরের আসল প্রমাণগুলো প্রায় পুরোটাই নষ্ট হয়ে যায়। তবে এর মধ্যেও পার্ক রেঞ্জার ডুয়াইট ম্যাককার্টার একটি ভয়ঙ্কর সূত্র আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, সেই পায়ের ছাপটা। ঠিক ঠিক পায়ের ছাপ খুঁজে পান। ছাপটার বৈশিষ্ট্য হলো এক পায়ে কোনো জুতো নেই, আর অন্য পায়ে একটি অক্সফোর্ড জুতোর ছাপ, যার সাইজ ঠিক ২.৫। আর ডেনিস ঠিক এই সাইজের জুতোই পরা ছিল। একদম তাই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো পায়ের ছাপটি জলের কাছাকাছি গিয়ে হঠাৎ শেষ হয়ে যায়, যেন কেউ তাকে সেখান থেকে তুলে নিয়েছে অথবা সে নিজেই জলে নেমে গেছে। ডুয়াইট ম্যাককার্টার এই ছাপগুলো নিয়ে অনেক বিশ্লেষণ করেছিলেন। তার স্পষ্ট পর্যবেক্ষণ ছিল যে ছাপগুলো কোনো হারিয়ে যাওয়া ভীত বা বিভ্রান্ত শিশুর এলোমেলো হাঁটার মতো ছিল না। তার মানে হাঁটাটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছিল। পা ফেলার ধরন দেখে মনে হচ্ছিল হাঁটাটা উদ্দেশ্যপ্রণোদিত। আরও আশ্চর্যের বিষয় হল ছাপগুলো অনুসন্ধানকারী দলের দিকে আসছিল না, উল্টো দিকে গহীন জঙ্গলের দিকে যাচ্ছিল। ঠিক তাই। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে। আমরা যদি কেবল ডেনিস মার্টিনের ঘটনার দিকে না তাকিয়ে পুরো অ্যাপালাচিয়ার দিকে তাকাই, তবে দেখব এমন রহস্যময় ঘটনা সেখানে অহরহ ঘটছে। হ্যাঁ, বছরের পর বছর ধরে এমন অসংখ্য রিপোর্ট রয়েছে। অভিজ্ঞ হাইকাররা এমন জায়গায় মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে যেখানে তাদের যাওয়ার কোনো বাস্তবসম্মত কারণই নেই। সন্ধানী কুকুরেরা হঠাৎ করে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে গন্ধ হারিয়ে ফেলছে এবং ভয়ে পিছিয়ে আসছে। এটা খুবই সাধারণ একটা দৃশ্য ওই অঞ্চলে। এর পেছনে কি কোনো ভূতাত্ত্বিক কারণ থাকতে পারে? অ্যাপালেচিয়া তো সাধারণ কোনো জায়গা নয়। এটি প্রায় ৪৮০ মিলিয়ন বছরের পুরনো একটি পর্বতমালা। পৃথিবীর ইতিহাসে ৪টি বড় ধরনের টেকটনিক বা পর্বত গঠনের ধাক্কা সামলেছে এই পাহাড়। এই ভূতাত্ত্বিক ইতিহাসই বিজ্ঞানীদের একটি দারুণ তত্ত্বের দিকে নিয়ে গেছে। এই দুর্গম অঞ্চলগুলোকে অনেকেই থিন প্লেস বা পাতলা জায়গা বলে থাকেন। থিন প্লেস শব্দটা একটু ব্যাখ্যা করবেন কি? ধারণা করা হয় এই জায়গাগুলোতে আমাদের চিরচেনা বাস্তব জগৎ এবং অজানা জগতের মাঝখানের দেয়ালটা খুব পাতলা হয়ে যায়। তবে এর পেছনের বিজ্ঞানটি বুঝতে হলে আমাদের ডক্টর মাইকেল পার্সেঞ্জারের একটি বিখ্যাত গবেষণার দিকে তাকাতে হবে। গড হেলমেট নিয়ে যে গবেষণাটা হয়েছিল? হ্যাঁ, তিনি গবেষণাগারে একটি ডিভাইস তৈরি করেছিলেন যার নাম দেওয়া হয়েছিল গড হেলমেট।
নামটা তো বেশ ভারী মনে হচ্ছে। এই হেলমেট আসলে কি কাজ করে? খুব সাধারণ ভাষায় বললে এই হেলমেট দিয়ে তিনি পরীক্ষার্থীদের মস্তিষ্কে অত্যন্ত দুর্বল চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করতেন। আচ্ছা। আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে যাকে টেম্পোরাল লোব বলা হয়। এটি মূলত আমাদের আবেগ, শোনা এবং দেখার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে। তুই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কি হতো? অবাক করা বিষয় হল হেলমেটের দুর্বল চৌম্বকীয় ক্ষেত্রের কারণে পরীক্ষার্থীদের মস্তিষ্কের টেম্পোরাল লোব উদ্দীপ্ত হতো, যার ফলে প্রায় ৮০% পরীক্ষার্থী হ্যালুসিনেশন বা দৃষ্টিভ্রমের শিকার হতেন। ৮০%? এটা তো বিশাল একটা সংখ্যা। একদম। কেউ মনে করতেন ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বা অলৌকিক কিছু দেখার অভিজ্ঞতা লাভ করতেন। তাহলে এই গবেষণার সাথে অ্যাপালেচিয়ান পর্বতমালার সম্পর্কটা কোথায়? পাহাড়ের সাথে কি ম্যাগনেটিক ফিল্ডের কোনো যোগসূত্র আছে? সম্পর্কটা অত্যন্ত গভীর। অ্যাপালেচিয়ান অঞ্চলে ব্র্যান্সউইক ম্যাগনেটিক অ্যানোমালি নামের একটি বিশাল চৌম্বকীয় অসঙ্গতি রয়েছে। মানে মাটির নিচে থাকা চৌম্বক ক্ষেত্রের কোনো গণ্ডগোল? সোজা কথায় মাটির নিচে এমন কিছু ভূতাত্ত্বিক গঠন আছে যা ওই এলাকার স্বাভাবিক চৌম্বক ক্ষেত্রকে এলোমেলো করে দেয়। শুধু তাই নয়, এই পাহাড়গুলোতে প্রচুর পরিমাণে কোয়ার্টজ পাথর আছে। ঘড়িতে যে কোয়ার্টজ ব্যবহার করা হয়? হ্যাঁ, মাটির নিচের টেকটনিক প্লেটের চাপে যখন এই কোয়ার্টজ পাথরগুলোতে ঘর্ষণ লাগে, তখন সেখান থেকে পিজোইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। পিজোইলেকট্রিক ফিল্ড? এটা কি গ্যাস লাইটার জ্বালানোর সময় পাথরে ঘষা লেগে যে স্ফুলিঙ্গ তৈরি হয় সেরকম কিছু? অনেকটা সেরকমই, তবে অনেক বড় পরিসরে। ঘর্ষণের ফলে পাথর থেকে বৈদ্যুতিক এবং চৌম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। বুঝতে পারছি। যদি আমরা পুরো বিষয়টা একটা বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখা যাচ্ছে এই পুরো পর্বতমালাটি প্রাকৃতিকভাবেই একটি বিশাল গডহেলমেটের মতো কাজ করছে। অবিশ্বাস্য ব্যাপার। যে কারণে সেখানে যাওয়া মানুষের মস্তিষ্কে অদ্ভুত সব অনুভূতির জন্ম দেয়। তাদের মনে হয় কেউ তাদের উপর নজর রাখছে, বা তারা ছায়ামূর্তির মতো কিছু দেখতে পায়। ব্যাপারটা সত্যি মাথা নষ্ট করা। তার মানে কেউ যখন একা জঙ্গলে হাঁটছে আর হঠাৎ অতিপ্রাকৃত কিছু অনুভব করছে, সেটা হয়তো আসলে তার মস্তিষ্কের ওপর পাহাড়ের চৌম্বকীয় প্রভাব ছাড়া আর কিছুই নয়। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সেটাই সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা। কিন্তু বিজ্ঞান তো আজকের দিনের আবিষ্কার। শত শত বছর আগে যারা এই পাহাড়ে বসবাস শুরু করেছিল, তারা যখন এই অদ্ভুত জিনিসগুলো অনুভব করত, তখন তারা নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ডের কথা ভাবত না। একদমই না। তাদের কাছে এগুলো ছিল জাদুকরি বা ভৌতিক ব্যাপার। তারা কিভাবে এই অভিজ্ঞতাগুলোকে ব্যাখ্যা করত? এভাবেই কি পাহাড়ের ওই ভয়াবহ সব লোককথার জন্ম হয়েছে? উৎসগুলো আমাদের ঠিক সেটাই দেখাচ্ছে। বিজ্ঞান না জানার কারণেই অ্যাপালাচিয়া ধীরে ধীরে একটা ফোকলোর ফ্যাক্টরি বা লোককথার কারখানায় পরিণত হয়েছে। ফোকলোর ফ্যাক্টরি, দারুণ একটা শব্দ। ঠিক। যখন কেউ নিখোঁজ হতো বা রাতে অদ্ভুত কোনো আলো দেখত, তখন তারা পুলিশ বা বিজ্ঞানীর কাছে যাওয়ার সুযোগ পেত না। নিজেদের মতো করে তাদের ব্যাখ্যা দাঁড় করাতে হতো। আর এই গল্পগুলো তো তাদের বাঁচিয়ে রাখতেও সাহায্য করত। একদম। এই লোককথাগুলো আসলে তাদের এক ধরনের সার্ভাইভাল গাইড বা টিকে থাকার মন্ত্র হিসেবে কাজ করত। বনের গভীরে যে অজানা বিপদ লুকিয়ে আছে, সেটা বোঝানোর জন্য তারা দৈত্য বা অশরীরীর গল্প বানাতো, যাতে ছোট বাচ্চারা ভয় পেয়ে জঙ্গলে একা না যায়। ঠিক তাই। আর লোককথা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে তো মানুষের মুখে মুখে গল্প বলার যে অভ্যাস, সেটাও একটা বড় ভূমিকা রাখে। এটাই দ্বিতীয় কারণ, মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্র্যাডিশন। যখন একটি সামান্য অদ্ভুত ঘটনার গল্প এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মুখে মুখে ঘোরে, তখন তা স্বাভাবিকভাবেই অনেক বেশি অতিরঞ্জিত হয়ে যায়। তিলকে তাল করার মতো অবস্থা। মুখে মুখে কয়েক প্রজন্মের ব্যবধানে রক্তক্ষেকো দানবে পরিণত হয়। আর তৃতীয় কারণটি কি? তৃতীয় কারণটি হল সাংস্কৃতিক সংমিশ্রণ। অ্যাপালেশিয়ায় চেরোকি এবং শোনি আদিবাসীদের নিজস্ব সমৃদ্ধ লোককথা ছিল। পরবর্তীতে ইউরোপ থেকে আসা সেল্টিক মানুষেরা সেখানে যায়। সেল্টিকদের তো সেকেন্ড সাইট বা অতীন্দ্রিয় ক্ষমতায় বিশ্বাস ছিল। ঠিক ধরেছেন। এর সাথে যুক্ত হয় জার্মান অভিবাসীদের প্যাগান রীতিনীতি এবং আফ্রিকানদের হুডু ম্যাজিক। এতগুলো সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন। এই সব বিশ্বাস আর সংস্কৃতি মিলে এমন এক অনন্য মিশ্রণের সৃষ্টি হয়েছে, যা ওই এলাকার যে কোনো অকল্পনীয় ঘটনাকে একটি পৌরাণিক রূপ দিতে সক্ষম। এই পৌরাণিক রূপ দেওয়ার ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে
এবং কিভাবে গণ উন্মাদনার জন্ম দেয় তার একটা দারুণ উদাহরণ কিন্তু আমরা ব্লেডেনবোরোর ঘটনায় দেখতে পাই। হ্যাঁ, 1954 সালের সেই ঘটনা। চলুন 1954 সালের জানুয়ারি মাসে উত্তর ক্যারোলিনার ব্লেডেনবোরো শহরের হাড় হিম করা ঘটনায় ফিরে যায়। ব্লেডেনবোরো ছিল মাত্র 800 মানুষের একটা অত্যন্ত শান্ত শহর, যেখানে মানুষের সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল হাটে তামাকের দাম কত। খুবই সাধারণ একটা গ্রামীণ পরিবেশ। কিন্তু হঠাৎ করেই সেখানে কুকুর আর খামারের প্রাণীরা অদ্ভুতভাবে মারা পড়তে শুরু করলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই প্রাণীগুলোর শরীরে কোনো লড়াইয়ের বা আছরের চিহ্ন ছিল না। তাহলে মৃত্যুটা কিভাবে হচ্ছিল? তাদের শরীর থেকে প্রায় পুরো রক্ত শুষে নেওয়া হয়েছিল। একটি ছোট্ট সম্প্রদায়ের মধ্যে ভয়ে কিভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ে তার একটা নিখুঁত উদাহরণ হলো এই ঘটনা। টিটাসা নামের এক বয়স্ক লোকের বর্ণনা শুনলে সেই ভয়ের মাত্রাটা আঁচ করা যায়। তিনি জানিয়েছিলেন তিনি একটি ছাগলকে মৃত অবস্থায় পান, যার মাথাটা পিঠার মতো একেবারে চ্যাপ্টা করে দেওয়া হয়েছিল। পিঠার মতো চ্যাপ্টা? হ্যাঁ, আর তিনি মাটিতে রূপালী মুদ্রার চেয়েও বড় আকারের থাবার ছাপ দেখেছিলেন। এই ঘটনা এতটাই আতঙ্ক ছড়িয়েছিল যে শহরের মহিলারা সন্ধ্যের পর ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন। স্বাভাবিক, মানুষের মনে তখন চরম আতঙ্ক। সাধারণ মানুষ যারা জীবনে কখনো বন্দুক ধরেনি, তারাও আত্মরক্ষার জন্য বন্দুক কিনতে শুরু করেছিল। আর সেই ভয়ঙ্কর কান্নার আওয়াজ, প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন রাতের বেলা জঙ্গলের ভেতর থেকে আসা আওয়াজটা অনেকটা কোনো শিশুর কান্না বা পিঠে ছুরি বিদ্ধ হওয়া কোনো নারীর চিৎকারের মতো ছিল। কিন্তু এই ঘটনার সামাজিক দিকটি বিশ্লেষণ করলে মানুষের মনস্তত্ত্বের আরেকটা রূপ দেখা যায়। এই ব্লেডেনবোরোর জন্তুকে মারার জন্য হাজার হাজার শিকারী বন্দুক হাতে সেই ছোট্ট শহরে জড়ো হয়েছিল। 800 মানুষের শহরে হাজার হাজার শিকারী। হ্যাঁ, শহরের মেয়র উড্রো ফুসেল এই সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়েছিলেন। তিনি নিজে একটি মুভি থিয়েটারের মালিক ছিলেন এবং এই আতঙ্কের মধ্যেই তিনি শহরে দ্য বিগ ক্যাটস নামের একটি সিনেমা চালানোর ব্যবস্থা করেন। এটা তো রীতিমতো ব্যবসার ফন্দি। তার বিখ্যাত মন্তব্য ছিল, অল্প একটু প্রচার একটি ছোট শহরের কোনো ক্ষতি করে না। শেষ পর্যন্ত এই বিশাল শিকারী দলের উন্মাদনা কমাতে তারা একটি সাধারণ ববক্যাট বা বনবিড়াল ধরে এনে শহরের মাঝখানে ঝুলিয়ে দেয় এবং ঘোষণা করে যে এটি সেই রক্তখেকো জন্তু। ঠিক তাই, মানুষকে শান্ত করার একটা উপায় মাত্র। একটা সাধারণ বনবিড়াল দিয়ে এই গল্পের সমাপ্তি টানা হলেও যুক্তির জায়গা থেকে কিন্তু অনেকগুলো খটকা থেকে যায়। একটা সাধারণ বনবিড়াল কি সত্যিই এতগুলো দুর্ধর্ষ শিকারী কুকুরকে হত্যা করতে পারে? এটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন। আর একটা বনবিড়াল কি এত নিখুঁত অস্ত্রোপচারের মতো প্রাণীদের শরীর থেকে শুধু রক্ত শুষে নিতে পারে? শিকারী কুকুরগুলো কেন সেই জন্তুর গন্ধ পেয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছিল? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আজও মেলেনি। এই যে অজানাকে জানার আগ্রহ, এটাই অ্যাপালেচিয়ার সবচেয়ে বড় শক্তি। এরকম আরও দুটি বিখ্যাত কিংবদন্তি হল মুন আইড পিপল বা চাঁদচোখা মানুষ এবং বেলউইচ। এই কিংবদন্তিগুলো আমাদের লোককথার পেছনের সত্যতা যাচাই করার একটা চমৎকার সুযোগ দেয়। একদম। এই গল্পগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আমরা যা শুনি তার কতটুকু সত্যি ইতিহাস আর কতটুকু আমাদের নিজস্ব বিশ্বাস বা স্বার্থের প্রতিফলন। যেমন মুন-আইড মানুষদের কথা ধরা যাক। চেরোকি আদিবাসীদের বিশ্বাস ছিল যে পাহাড়ে ছোট আকৃতির একদল মানুষ বাস করে, যারা কেবল রাতে কাজ করতে পারে, দিনের আলোতে নাকি তাদের চোখ অন্ধ হয়ে যায়। অনেকটা নিশাচার প্রাণীর মতো। হ্যাঁ, এই ছোট মানুষরা রাতে এসে কৃষকদের ফসলের ক্ষেত গুছিয়ে দিত, কিন্তু শর্ত ছিল কেউ তাদের দেখতে পারবে না। আশ্চর্যের বিষয় হলো এই গল্পের সপক্ষে কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণও পাওয়া যায়। টেনেসির স্পার্টার সেই কঙ্কালগুলো? ঠিক বলেছেন। স্পার্টায় 19 ইঞ্চি লম্বা বেশ কিছু কঙ্কাল পাওয়া গিয়েছিল, যাদের দাঁত বয়স্ক মানুষদের মতো ক্ষয়ে যাওয়া ছিল। আবার জর্জিয়ার ফোর্ট মাউন্টেনে 885 ফুট লম্বা একটি অদ্ভুত পাথরের দেয়াল পাওয়া যায়, যার কোনো সামরিক উপযোগিতা ছিল না। প্রমাণগুলো শুনতে আকর্ষণীয় হলেও ইতিহাসবিদরা এর পেছনের ভিন্ন একটি দিকের কথা বলেন। এই উৎসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় মুন-আইড মানুষদের এই গল্পে ইউরোপীয় শ্বেতাঙ্গদের একটি বড় মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে। মনস্তাত্ত্বিক প্রভাব বলতে কি বোঝাচ্ছেন? ইউরোপীয়রা যখন আমেরিকায় গিয়ে এই প্রাচীন ধ্বংসাবশেষগুলো দেখেছিল, তখন তাদের বর্ণবাদী মানসিকতা মানতে পারছিল না যে স্থানীয় আদিবাসীরা এত চমৎকার কিছু তৈরি করতে পারে। ও, বুঝতে পেরেছি। তাই তারা নিজেদের মতো করে তত্ত্ব দাঁড় করায়।
যে এই মুনাইড মানুষরা হয়তো আসলে ওয়েলশ রাজপুত্র ম্যাডোকের বংশধর, যারা খনিতে কাজ করতে করতে রাতের অন্ধকারে অভ্যস্ত হয়ে পড়েছিল। তার মানে এটা মূলত নিজেদের ইতিহাসকে অন্যের ভূমিতে চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা ছিল। একদম তাই। স্থানীয় আদিবাসীদের কৃতিত্ব অস্বীকার করে ইউরোপীয়দের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্যই এই লোককথাগুলোকে নিজেদের মতো করে পরিবর্তন করা হয়েছিল। আর বেলউইচের গল্পটা তো আরেক মাত্রার রোমাঞ্চকর। 1817 সালে টেনেসির জন বেল এবং তার পরিবারের ওপর কেট নামের এক অদৃশ্য সত্তা আক্রমণ শুরু করে। এই গল্পটা আমেরিকার অন্যতম জনপ্রিয় ভূতের গল্প। হ্যাঁ, এই সত্তাটি ঘরে দেয়ালে আঁচড় কাটত, পরিবারের মেয়ে বেটসিকে চড় মারত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে ধর্মগ্রন্থ থেকে হুবহু উদ্ধৃতি দিতে পারত। এবং একই সময়ে 13 মাইল দূরের দুটি ভিন্ন গির্জায় কি প্রার্থনা হচ্ছে তা নির্ভুলভাবে বলে দিতে পারত। এই সত্তার মূল লক্ষ্য ছিল পরিবারের কর্তা জন বেলকে হত্যা করা, এবং শেষ পর্যন্ত 1820 সালে জন বেলকে একটি বিষাক্ত তরল খাইয়ে হত্যা করা হয় বলে দাবি করা হয়। টেনেসির ইতিহাসে এটি একমাত্র মৃত্যু যাকে সরকারিভাবে অতি প্রাকৃত কারণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। গল্পের এই নাটকীয়তা এবং সরকারি স্বীকৃতির দাবি সত্যি অসাধারণ, কিন্তু এই তথ্যের আদি উৎস খুঁজতে গেলেই এর যৌক্তিক ফাঁকগুলো ধরা পড়ে। ঠিক, কারণ এই পুরো ঘটনার প্রায় প্রতিটি বর্ণনা এসছে মার্টিন ভ্যান বুরেন ইনগ্রামের 1894 সালে লেখা একটি বই থেকে। ইনগ্রাম দাবি করেছিলেন যে তিনি জন বেলের ছেলে রিচার্ড বেলের লেখা ডায়েরি থেকে এই রোমাঞ্চক তথ্যগুলো পেয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ঘটনার সময় রিচার্ডের বয়স ছিল মাত্র 6 বছর। একটি 6 বছরের শিশু কিভাবে এত বিস্তারিত এবং গুছিয়ে ডায়েরি লিখতে পারে? তাছাড়া এই ডায়েরির কোনো অস্তিত্ব ইতিহাসবিদরা কখনো খুঁজে পাননি। তাহলে কি পুরোটাই ইনগ্রামের বানানো গল্প, নাকি এর পেছনে রক্তমাংসের অন্য কোনো মানুষ জড়িত ছিল যে এই পুরো ভুতুড়ে কাণ্ডটা ঘটিয়েছিল? উৎসগুলো ঘাঁটলে একটি চমৎকার মনস্তাত্ত্বিক ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। পরিবারের মেয়ে বেটসিকে যিনি বিয়ে করতে চেয়েছিলেন তার নাম রিচার্ড পাওয়েল। রিচার্ড পাওয়েল? তিনি কে ছিলেন? তিনি ছিলেন বেটসির প্রাক্তন স্কুল শিক্ষক আর বয়সে 11 বছরের বড়। বেটসি অবশ্য জোশুয়া নামের অন্য এক যুবককে ভালোবাসত। এখানে একটা ত্রিভুজ প্রেমের গল্প লুকিয়ে আছে মনে হচ্ছে। ঠিক তাই। এই রিচার্ড পাওয়েল আবার হিপনোটিজম বা মেসমেরিজম এবং ভেন্ট্রিলোকুইজম অর্থাৎ ঠোঁট না নেড়ে কথা বলার বিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। সর্বনাশ! বিশ্লেষকরা মনে করেন এ অতি প্রাকৃত ঘটনার পুরো নাটকটি পাওয়েল নিজেই সাজিয়েছিলেন। অন্ধকারে লুকিয়ে থেকে আওয়াজ করা বা ভিন্ন গলায় কথা বলে তিনি এই ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন যাতে বেটসির বিয়ে ভেঙে যায়। এবং আশ্চর্যের বিষয় হল, শেষ পর্যন্ত ভূতের ভয়ে জশুয়ার সাথে বেটসির বিয়ে ভেঙে যায় এবং সে পাওয়েলকেই বিয়ে করে। হ্যাঁ, যাকে সবাই অশরীরী ভূত ভাবছিল সে আসলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই পুরো নাটক সাজিয়েছিল। যাই হোক, মানুষের তৈরি এই ষড়যন্ত্র থেকে এবার আমরা প্রকৃতির আরেক অদ্ভুত খেলায় ফিরে যাই। নর্থ ক্যারোলিনার ব্রাউন পর্বতের রহস্যময় আলোর কথা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। সেই ভাসমান লাল আলোগুলো? হ্যাঁ, 1854 সাল থেকে মানুষ এই পাহাড়ের ওপর নির্দিষ্ট সময়ে লাল রঙের আলো জ্বলতে দেখছে। জোশিয়া ফেইট ওয়াইজম্যান নামের এক ব্যক্তি প্রথম এটি লক্ষ্য করেন। আলোটির বৈশিষ্ট্যটা কেমন ছিল? আলোটি ঘড়ির কাঁটার মতো ঠিক নির্দিষ্ট সময়ে আকাশে জ্বলে উঠত, কিছুক্ষণ ভাসত, তারপর বাতাসে মিলিয়ে যেত। এই আলো নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের কিন্তু কোনো শেষ ছিল না। 1922 সালে ভূতত্ত্ববিদ জর্জ রজার্স ম্যানসফিল্ড প্রচুর আধুনিক যন্ত্রপাতি নিয়ে এই আলোর উৎস খুঁজতে আসেন। তিনি কি পেলেন? তিনি দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে তার গবেষণায় দেখান যে আকাশে ভাসমান এই আলোর 47% আসলে দূরের কোনো গাড়ির হেডলাইট এবং 33% দূরপাল্লার ট্রেনের আলো। মানে আলোর প্রতিসরণ? ঠিক। ওই উপত্যকার ভৌগোলিক গঠন এবং শীতল বাতাস আলোর প্রতিসরণ ঘটিয়ে হেডলাইটের আলোকে আকাশে ভাসমান গোলকের মতো দেখায়। ম্যানসফিল্ডের এই ব্যাখ্যা বেশ যৌক্তিক মনে হলেও এখানেই তো আসল রহস্য লুকিয়ে আছে। কিভাবে? তার ব্যাখ্যা অনুযায়ী এগুলো যদি গাড়ি বা ট্রেনের আলো হয়, তাহলে 1854 সালে জোশিয়া ফ্যাট ওয়াইজম্যান আকাশে কি দেখেছিলেন? তখন তো এই এলাকায় কোনো গাড়ি বা ট্রেন ছিল না। এটা একটা চমৎকার প্রশ্ন।
এমনকি ১৯১৬ সালে যখন প্রবল বন্যার কারণে ওই এলাকার রেল লাইন ডুবে গিয়েছিল এবং কয়েক সপ্তাহ ধরে সব ট্রেন চলাচল বন্ধ ছিল, তখনও কিন্তু আকাশে নিয়ম করে এই লাল আলো দেখা গিয়েছিল। ট্রেন যদি না চলে তাহলে ট্রেনের আলো আকাশে ভাসবে কি করে? ঠিক এই জায়গাটিতে আধুনিক বিজ্ঞান এসে থমকে দাঁড়ায়। এই রহস্যের সমাধানে অ্যাপালেশিয়ান স্টেট ইউনিভার্সিটি ওই পাহাড়ে বিশেষ ক্যামেরা বসিয়ে টানা ৬৩০০ ঘন্টার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। বিশাল কর্মযোগ্য। তারা অনেক আলোর উৎস বের করতে পারলেও বেশ কিছু ছবি ও ভিডিওর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত তারা দিতে পারেনি। তার মানে এখনো কিছু রহস্য অধরাই রয়ে গেছে। হ্যাঁ, কিছু আলো এমন অদ্ভুতভাবে নড়াচড়া করছিল যা কোনো গাড়ির হেডলাইট বা সাধারণ আবহাওয়াগত প্রতিসরণের বিজ্ঞানের সাথে কোনোভাবেই মেলে না। তাহলে এই সব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? ডেনিস মার্টিনের হারিয়ে যাওয়ার পেছনের ধোঁয়াশা, ম্যাগনেটিক ফিল্ডের কারণে থিন প্লেসের হ্যালুসিনেশন, ব্লেডেনবোরোর রক্তক্ষেকো জন্তুর আতঙ্ক, মুনাইট মানুষ নিয়ে শ্বেতাঙ্গদের রাজনীতি, বেলউইচের প্রতিশোধের পেছনের মনস্তত্ত্ব, কিংবা ব্রাউন পর্বতের অমীমাংসিত আলো, এই সব মিলিয়ে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারি? এই পুরো বিষয়টার সবচেয়ে বড় সারমর্ম হল অ্যাপালেচিয়ার এই রহস্যগুলো কেবল ভূত, এলেন বা দানবের গল্প নয়। এগুলো আসলে মানুষের সবচেয়ে আদিম অনুভূতি, মানে ভয়, বিশ্বাস এবং প্রকৃতির অসীম শক্তির গল্প। আমরা অজানা বিষয়গুলোকে যেভাবে ব্যাখ্যা করতে চাই, একদম। যখন মানুষ চরম প্রাকৃতিক পরিবেশে একাকী থাকে এবং এমন কিছুর মুখোমুখি হয় যা সে তার সাধারণ জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারে না, তখন সে গল্প তৈরি করে। এই গল্পগুলো মানুষের মনস্তত্ত্ব, চারপাশের পরিবেশ এবং অজানা জিনিসকে বোধগম্য করার এক আদিম চেষ্টারই প্রতিফলন। ব্লেডেনবোরোর ঘটনায় আমরা দেখেছি আসল জন্তুটা ছিল গণ উন্মাদনা, আবার বেলউইচের ঘটনায় দেখেছি মানুষের কূটবুদ্ধি। ঠিক বলেছেন। আর যারা শুনছেন তাদের জন্য আজকের এই আলোচনাটি একটি পরিষ্কার বার্তা দেয়। আমরা প্রতিদিন যে তথ্যগুলো দেখি বা শুনি তার পেছনে সবসময় একাধিক দৃষ্টিকোণ থাকে। কোনো একটি গল্প বা তথ্যকে অন্ধভাবে বিশ্বাস করে নেওয়াটা অনুচিত। হ্যাঁ, এর পেছনের বিজ্ঞান, ইতিহাস, মানুষের স্বার্থ এবং মনস্তত্ত্বকে প্রশ্ন করতে শেখাটা আমাদের সবার জন্য খুব জরুরি। আমাদের চারিপাশে প্রতিনিয়ত অনেক অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু যুক্তির আলো ফেললে দেখা যায় অনেক রহস্যেরই যৌক্তিক সমাধান পাওয়া যায়। আবার ব্রাউন মাউন্টেনের আলোর মতো কিছু কিছু রহস্য হয়তো রহস্যই থেকে যায়, যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সবকিছু এখনও আমাদের বিজ্ঞান ও জানার গণ্ডিতে আসেনি। আজকের এই গভীর আলোচনার একেবারে শেষে যারা শুনছেন তাদের ভাবনার জন্য একটি নতুন প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই যুগে যেখানে আমাদের সবার হাতে স্মার্টফোন, চারদিকে ক্যামেরার নজরদারি এবং ইন্টারনেটের অবাধ তথ্য প্রবাহ, সেখানে কি এই ধরনের পুরনো লোককথা বা ভৌগোলিক থিন প্লেসগুলো ধীরে ধীরে তাদের জাদুকরী শক্তি হারিয়ে ফেলছে? এটা একটা ভাবার মতো বিষয়। একবার ভাবলে অবাক হতে হয় যে ইন্টারনেটের এই যুগে আমরা হয়তো আমাদের নিজেদের অজান্তেই ডিজিটাল জগতের বুকে নতুন কোনো থিন প্লেস তৈরি করে চলেছি। এমন কোনো সীমানা যেখানে সত্য এবং মিথ্যার পার্থক্য পুরোপুরি মুছে যায়, যার গল্প হয়তো ভবিষ্যৎ প্রজন্ম শতাব্দীর পর শতাব্দী ধরে বলবে। আজ এই পর্যন্তই।